নমস্কার, গুড ডে সারক্ষুর আরো একটি নতুন পর্বে আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেও বলেছি, আজকে আবারও একবার মনে করিয়ে দেব যে আমরা কিন্তু আমাদের শারীরিক সমস্যা যত না রয়েছে তার থেকে তার সমাধান নিয়ে আজকাল অনেক বেশি বিভ্রান্ত। তার কারণ আমাদের চারপাশে আমরা এখন এত কিছু শুনি প্রতিনিয়ত, সেখান থেকে বুঝতে পারি না যে কোনটা আসলে আমার সমস্যা, কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। আরো একটা যেটার কারণ হয়ে যায় যে আমরা কিন্তু মাঝে মাঝেই চারপাশে হয়তো 4-5টা বিষয় শুনে কোনো একটা নিজের পছন্দ মতো পিক করে নিয়ে নিজেরাই ডাক্তারি করা শুরু করি, সেখানেও একটা সমস্যা হয়। কিন্তু এই সমস্যাগুলো যাতে না হয়, আমরা যাতে নিজেদের বিপদ ডেকে না আনি, তার জন্য কিন্তু প্রথমত আমাদের সচেতন হতে হবে। আর দ্বিতীয়ত গুডেস হসপিটাল নিয়েছে এক দারুণ উদ্যোগ, যেখানে কিন্তু আমাদের সঙ্গে থাকছেন স্পেশালিস্ট ডক্টরসরা এবং তারা কিন্তু আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন। আজকে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, সেই সমস্যায় আমাদের ভারতবর্ষের আমার মনে হয় খুব সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়েছে হয়তো 75 থেকে 80% মহিলা হয়তো সেই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করেন। রয়েছেন আমাদের সঙ্গে MBBS, DGO, DNB গাইনোকোলজিস্ট ডক্টর স্মিতা ঘটক। নমস্কার ম্যাডাম, স্বাগত আপনাকে আজকের পর্বে। আমাদের ভারতবর্ষের মেয়েদের একটা হিউজ পার্সেন্টেজ যারা কিন্তু বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম প্রতিনিয়ত সাফার করছে, এবং এর শুরুটা হয় বয়ঃসন্ধিকালে, যখন পিরিয়ডস স্টার্ট হয়, এবং তখন থেকেই মেয়েরা নানান সমস্যায় ভুগতে থাকে। তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে তলপেটে ব্যথা বা পেলভিক পেইন যেটা হয়, সেটা খুব সাংঘাতিক। তো এটা কেন হয়, বা এটা কিভাবে আমরা ওই 4-5টা দিন একটু ভালো থাকতে পারি? আচ্ছা, এই যে পিরিয়ডের সময় যে পেন হওয়া, একটা হচ্ছে পিরিয়ডের সময় পেন হওয়া, তাছাড়া পিরিয়ড ছাড়াও অনেকে কনস্ট্যান্ট একটা পেন, ডাল পেন হয়। তো পিরিয়ডের সময় যে পেনটা হয় এটা আমরা দুটো ভাগে বলি। একটা হচ্ছে যখন কোনো কারণ আছে, যেমনি ধরুন টিউমার আছে পেটে, বা এন্ডোমেট্রিওসিস বলে অসুখ আছে, অ্যাডনোমায়োসিস বলে অসুখ, যেগুলো ইউজুয়ালি বেশি বয়সে হয়। কম বয়সে মেয়েদের পিরিয়ডের সময় পেন হওয়ার কারণ আলাদা। ইউজুয়ালি কম বয়সের মেয়েদের যেটা আমরা বলি হচ্ছে ওভিউলেটরি সাইকেলস হয়। ওভিউলেটরি মানে যেখানে একটা ডিম বেরোয় ওভারি থেকে, যার প্রেগন্যান্সি আসতে পারে। তো যখন ও তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডে থাকে, মানে বাচ্চা আসতে পারে, সেই পিরিয়ডে যে পেনটা হয় সেটা আমরা বরঞ্চ নর্মাল বলি। ওভিউলেটরি পেন যাদের হচ্ছে, ওভিউলেশনের সময় পেন প্লাস পিরিয়ডের সময় পেন, এটা নর্মাল। তো সেই সময় পেন হওয়া, পিরিয়ড হয়ে যাওয়ার পর সব ঠিক হয়ে যাওয়াটা একটা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলেরই পার্ট। তো তখন আমরা বেশিরভাগই ক্ষেত্রে কাউন্সিলিং করি, যেটা নর্মাল, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আর খুব যদি কষ্ট হয় ওষুধ নয় দেওয়া যেতে পারে। এই কিন্তু সেকেন্ডারি ডিসমেনরিয়া যেটা বলে, মানে যেখানে কোনো কারণ আছে যে কারণে ব্যথাটা হচ্ছে, হ্যাঁ, তখন ওটা ট্রিটমেন্ট দরকার হয়। যেমন ধরুন টিউমার বা এসব, যেটা আমি বললাম এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ হয়, যেটা খুব পেইনফুল, তখন আমাদেরকে ওষুধ দিতে হয়, ট্রিট করতে হয়। তো এইসব কারণে পিরিয়ডে পেন হতে পারে, কিন্তু বেশিরভাগই কেসেই দেখা যায়, স্পেশালি যদি কম বয়সের মেয়ে হয়, তাহলে এটা নর্মাল পিরিয়ডের সময় পেন হওয়া। তো মেনলি কাউন্সিলিং করতে হয়, তাছাড়া আর কিছু করার দরকার হয় না। কোনো অসুখ বেরোয় না বেশিরভাগই ক্ষেত্রে। হ্যাঁ, অসুখ বেরোয় না, কিন্তু এটা হয় কি, আমরা যেমন ভয় পাই, একটা বাচ্চা মেয়েদের মা বাবারা বেশি ভয় পায়, ভীষণ ভাবে ভয় চলে আসে যে কেন এতটা ব্যথা হচ্ছে, বা এই যে প্রত্যেকদিন স্কুল কলেজ বা অফিস মেয়েদের যেতে হচ্ছে, তার কারণ আছে। একটা কেমিক্যাল বেরোয় শরীরে, যে কারণে ব্যথাটা হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন বলে। তো এটা পিরিয়ডের সময় বেরোয় বলে, জরায়ু থেকে যখন ব্লিডিংটা হয় তখন একটা প্রোস্টাগ্ল্যান্ডিনটা বেরোচ্ছে বলে পেন হচ্ছে। তো এটা কোনো ভয়ের ব্যাপার না, এটা একটা নর্মাল ফিজিওলজি। আমাদের শরীরে যে কোনো জায়গায় একটা ভূত পেলে, যে কোনো জায়গায় একটা ব্যথা হলে প্রোস্টাগ্ল্যান্ডিন বেরোয়, ব্যথা হয়। সেমনি জরায়ু থেকে যখন ব্লিডিং হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন বেরোয়, যেটার জন্য জরায়ু কন্ট্রাক্ট করে আর ব্লিডিংটা হয়। তো সেই জন্য পেন হয়, তো ওটা নর্মাল। একদমই তাই। সুতরাং যে বয়সে কি বলবো, মানে বয়ঃসন্ধিকালে যখন পিরিয়ড শুরু হচ্ছে তখন থেকে শুরু করে কিন্তু এই যে ব্যথাগুলো, যেটা ম্যাডাম বললেন, এটা একেবারেই নর্মাল একটা পেন, সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আফটার 40, যখন আফটার 40 বলে না, আফটার 30 স্পেশালি, তো তখন অনেক রকম অসুখ চলে আসে জরায়ুর মধ্যে, তখন একটু ট্রিটমেন্ট দরকার হতে পারে। তো এই যে আফটার 30 বা 40 যে পেনটা আসে, সেটা কি কি কারণে হতে পারে? ওই ফাইব্রয়েড হতে পারে, মানে জরায়ুতে টিউমার, সেই কারণে পেন হতে পারে, ইউজুয়ালি সেটাই হয়। তাছাড়া এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ হয়, যেখানে এন্ডোমেট্রিয়াল লাইনিং, যেটা আমরা বলি জরায়ুর যে এন্ডোমেট্রিয়াল লাইনিং, যেখান থেকে ব্লিডিং হয়,
সেটা এমন জায়গায় গ্রো করে যায় যেখানে ওর গ্রো করার কথা না, জরায়ুর বাইরে গ্রো করে বা জরায়ুর ভেতরে গ্রো করে যেখানে ওর থাকার কথা না। তো সেটা একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, তখন ট্রিটমেন্ট দরকার হয়। তো এই ট্রিটমেন্ট বলতে কি বেশিরভাগ কিন্তু সেটা কি অপারেশন? না না না, ওষুধ আছে অনেক রকম। এখন মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্স হয়ে গেছে, সবসময় যে অপারেশন করে জরায়ু বাদ দিতে হবে সেটা না। তো ওষুধ আছে, ইনজেকশন আছে, তাতে ভালোই সাকসেস রেট হচ্ছে। হিস্ট্রেক্টমি অবধি অনেকেই যেতে চায় না, কিন্তু অনেকেরই একটা ইয়ে আছে যে আমি আমার জরায়ু বাদ দেবো না, তাছাড়া যদি কিছু করা যেতে পারে। তো হ্যাঁ, তাছাড়া অনেক রকম ট্রিটমেন্ট আছে। যদি কোনো কিছুতেই কাজ না হয় তখন আমরা লাস্ট স্টেজ হচ্ছে জরায়ু বাদ দেওয়া। একদমই তাই। সুতরাং আমাদের সময় থাকতে সাবধান হতে হবে, সময় থাকতে সচেতন হতে হবে। যখন এই ধরনের পেন হচ্ছে তখন কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। কারণ ডাক্তারবাবু ঠিক যেটা বললেন যে প্রত্যেকটারই কিন্তু একটা সমাধান আছে, সেই সমাধানটা প্রত্যেকটি মানুষের শরীর হিসেবে আলাদা আলাদা রকমের। তাই প্রপার মেডিসিন নিয়ে, প্রপার ট্রিটমেন্ট নিয়ে টাইমে নিলে তাহলে কিন্তু আপনি একটা সুস্থ জীবন যাপন করতে পারেন। অনেক মেডিকেল টার্মস থাকে যেগুলো আমরা সাধারণ মানুষ বুঝি না, কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি এই টার্মস গুলো। তার মধ্যে একটা হচ্ছে যে বাল্কি ইউট্রাস। তো বাল্কি ইউট্রাসটা আসলে কি? বাল্কি মানে হচ্ছে যে কোনো জিনিস, এমনি আমরা নর্মাল ইংলিশে বাল্কি মানে কি, যেটা ভারী হয়ে গেছে। তো তার মানে যে সে অসুস্থ সেটা তো না। তো বাল্কি ইউট্রাস কি কারণে হতে পারে? ধরুন কারোর একটা 40 ইয়ার্স এর পরে ইউজুয়ালি দেখা যায় বাল্কি ইউট্রাস পাওয়া যায়, কেন কি রেগুলার একটা পিরিয়ড টাইমে হয় না, তো সেই কারণেও জরায়ু হতে পারে বাল্কি হয়ে যাচ্ছে, সাইজ বেড়ে যাচ্ছে, সেটা ওষুধে ঠিক করা যেতে পারে। বাল্কি ফাইব্রয়েড থাকলে হতে পারে, মানে টিউমার, জরায়ুতে টিউমার থাকলে হতে পারে। যে কোনো কারণে যেখানে জরায়ুর ভেতরে বেশি মাংস, বলতে মানে সিম্পল টার্মসে বলার জন্য জমছে, সে টিউমারের জন্য হোক, পিরিয়ড রেগুলারলি হচ্ছে না সেই জন্য হোক, যে কোনো কারণে যখন জরায়ুতে বেশি ভলিউম হয়ে যাচ্ছে তখন ওটা বাল্কি হচ্ছে। তো বাল্কিটা হওয়াটা কোনো অসুখ না। বাল্কি ইউট্রাসও যদি না ওই যেগুলো বললাম অ্যাডোমায়োসিস হচ্ছে বা ফাইব্রয়েড হচ্ছে, যদি না সেইগুলো হচ্ছে, ওইগুলো ওষুধে ট্রিট করা যেতে পারে। তো এই ক্ষেত্রে মানে সেটা যদি একটা নির্দিষ্ট বয়সের আগে হয়, সেক্ষেত্রে কি গর্ভধারণ করতে কোনো রকম না সমস্যা না, হয়? একদমই না। বাল্কি ইউট্রাসের সাথে প্রেগন্যান্সির কোনো, বাল্কি ইউট্রাসের সাথে প্রেগন্যান্সি আসবে না এমনি কোনো কথাই নেই, কোনো রিলেশন নেই। একদমই তাই। আসলে এই বিষয়গুলি আমাদের কাছে ক্লিয়ার থাকে না বলে কিন্তু আমরা বারে বারে ভয় পেয়ে যাই যে, বিশেষ করে মেয়েরা, যে এটা আমাদের প্রেগনেন্সিতে হয়তো বা কোনো এফেক্ট ফেলবে, কারণ সেখানে হলে প্রত্যেকটা মেয়েরই একটা সমস্যা হতে পারে। তো এই ভুল যে একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা চলি, ভুল কিছু ভাবনা আমাদের মাথায় থাকে, সেইগুলো থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু গুডেস আরোগ্য। আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দেব যে গুডেস আরোগ্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের যে শারীরিক সমস্যা তা কেন হয়, তা প্রতিরোধ কিভাবে করা যেতে পারে, কিন্তু তারপরেও আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, কারণ এক একজন মানুষ এক এক রকম সমস্যায় ভুগছেন, তাই মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আপনারা উত্তর পাবেন কি করে? তার জন্য কিন্তু আপনারা চিঠি লিখতে পারেন আমাদের গুডেস হসপিটালের অ্যাড্রেসে। আপনাদের চিঠি কিন্তু পড়া হবে কোনো না কোনো পর্বে, এবং আপনাদের সমস্যা নিয়ে কিন্তু ডেফিনেটলি আলোচনা করা হবে। কারণ আমাদের প্রত্যেক মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এবং একজনের সমস্যায় একটা ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে, তার বান্ধবী মনে করছে যে আমার ওই ওষুধটা খেলেই ঠিক হবে। এই যে একটা জিনিসটা না, অনেক পেশেন্টরা কি করে নিজের বন্ধুদের বলে দেয় এই ওষুধটা খেয়ে নেবি ঠিক হয়ে যাবে। তাতে যে ওর বন্ধুর ক্ষতিও হতে পারে, কেন কি প্রত্যেকটা পেশেন্টের একটা প্রোফাইল থাকে। মানে ধরুন কারোর লিভারে কিছু প্রবলেম আছে, তাকে আমি হরমোনাল ওষুধ দেওয়ার আগে ভাববো, কিন্তু আরেকজন যে ওর বন্ধুকে বলেছে তার জন্য হয়তো ওই হরমোনাল ওষুধটা খুবই ভালো ছিল, খুবই সেফ। তো সেটাই, ডক্টর কনসাল্ট না করে নিজে নিজে ওষুধ খাওয়া করা উচিত না। একেবারেই তাই। চিকিৎসকের পরামর্শ আমাদের সব সময় প্রয়োজন। আমরা একটু আগে জরায়ুর কথায় ছিলাম, যে এমন কোন সিচুয়েশন আসে যে যেখানে দাঁড়িয়ে জরায়ু বাদ দেওয়া ছাড়া অন্য কোনো অপশন আর থাকে না, সেটাকে বাদই দিতে হয়। এবার যেটা নিয়ে বলছিলাম, যদি ফাইব্রয়েড থাকে, যদি একটা এক্সাম্পল বলছি, যদি ফাইব্রয়েড থাকে, এবার ক্রাইটেরিয়া আছে যে যদি পেশেন্টের সিমটম থাকে, ফাইব্রয়েড অনেকেরই ইউট্রাসে দেখা যেতে পারে, কিন্তু তার সিমটম আছে কিনা, সেই ফাইব্রয়েডের জন্য কি ওর পিরিয়ড খুব হেভি ব্লিডিং হচ্ছে, সেই ফাইব্রয়েডের জন্য কি ওর পিরিয়ড হলে প্রচন্ড পেন হচ্ছে, বা তার জন্য কি ওর ডেইলি লাইফ এফেক্টেড হচ্ছে, যে নর্মাল একটা রুটিন লাইফ লিড করতে পারছে না
ফাইব্রয়েডের জন্য এতটাই কষ্টে আছে, তখন ওটি অপারেশন করা দরকার। বা যদি ফাইব্রয়েডের সাইজ খুব বড় হয়, যখন ফাইব্রয়েডের সাইজ জরায়ুর মধ্যে ন্যাচারালি যদি একটা জিনিস বাড়তে বাড়তে পেটের মধ্যে তো ওইটুকুটাই জায়গা, যদি সে এতটাই বেড়ে যায় যে নর্মাল ইউরিনের রাস্তা, পেচ্ছাপের রাস্তা, পায়খানার রাস্তায় প্রেশার দিয়ে পায়খানা পেচ্ছাপকে অ্যাফেক্ট করে দিচ্ছে, তখন অপারেশন দরকার। হ্যাঁ, কিন্তু টিউমার হলেই যে হ্যাঁ কেটে দিতে হবে সেটা না। একদমই, কারণ অনেক ক্ষেত্রে হয় যে ছোট ছোট ফাইব্রয়েড হলেই আমরা ভয় পেয়ে যাই যে এবার ফাইব্রয়েড থাকলে প্রেগন্যান্সিও আসতে পারে। ছোট ফাইব্রয়েডে ভয় পাওয়ার কিছু নেই। একেবারেই তাই। সুতরাং সবটাই কিন্তু ম্যাটার করছে আপনার টিউমারের পজিশন, আপনার টিউমারের সাইজের ওপর, এবং আপনার শরীরের মধ্যে জিনিসটা কিভাবে বিস্তার করেছে তার উপর। সুতরাং সমস্ত ক্ষেত্রে কিন্তু টেস্ট করানো, ডক্টরের সঙ্গে একটু আলোচনা করা কিন্তু আপনাকে একটা সুস্থ জীবন দিতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা তো আমাদের রয়েছে, কিন্তু একটা সার্টেন এজের পরে গিয়ে মহিলাদের না একটু ইউরিনটা ধরে রাখার ক্ষমতাটা কমে যায়। তার হয়তো একটু হাঁচি হচ্ছে, একটু কাশি হচ্ছে, তাদের কিন্তু ইউরিন লিকেজ হতে স্টার্ট করে, এবং এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম বোধহয় 40 to 45 এর পর বোধহয় জিনিসটা একটু বেশি চোখে না, পড়ে। বেশি বলবো 50 ইয়ার্স এর পরে। এবার এটা মেনলি হয় কেন কি যে মাসেল গুলো আমাদের ইউরিন হোল্ড করতে সাহায্য করে, সেইগুলো তো ন্যাচারালি পুরো শরীর যখন আস্তে আস্তে মাসেলের টোন কমছে, তো সেখানেও ব্লাডারের টোন, স্ফিংক্টারের টোন তো কমবেই, যেগুলো পেচ্ছাপকে ধরে রাখতে হেল্প করে। তো কি ওখানে টোন কমে, তো একটা জিনিসকে ধরে রাখার ক্ষমতাটা আগের থেকে আস্তে আস্তে কমে। সে পুরো শরীরেরই টোন যখন কমছে, ওখানেও সেম জিনিস হচ্ছে। কিন্তু এবার কয়েকটা জিনিস ওখানেও প্লে করে একটা ফ্যাক্টর। যদি তার আগে নর্মাল বাচ্চা হয়ে থাকে, নর্মাল বাচ্চা হয়ে থাকলে কি হয়, নিচে দিয়ে অলরেডি একটা ইনজার্ড মাসেল, মানে একটা ইনজুরি আলা মাসেল আর একটা হেলদি মাসেলের মধ্যে তো ডিফারেন্স আছে। তো এবার নর্মালে যার বাচ্চা হচ্ছে তার তো অলরেডি ওই মাসেলের জায়গাতে ইনজুরি আছে, যেখান দিয়ে ইউরিনের মাসেল, যেখানে নিচে যে পেলভিক ফ্লোর মাসেল মেনলি, তো সেখানে তো অলরেডি একটা ইনজুরি মাসেল, ইনজার্ড মাসেল। তো ওখানে তো ইউরিন ধরে রাখার ক্ষমতা বয়সের জন্য কমছে, তাছাড়া ক্যানফিউ মাসেল ইনজুরি আছে, ক্ষমতা কমছে, সেই জন্য ইউরিন লিক করতে পারে। তাছাড়া যদি ধরুন ওইসব ফ্যাক্টর নেই, সিজারেই বাচ্চা হচ্ছে, তারও হতে পারে। একটু বয়স বাড়লে যেমনি টোন কমছে, সেই কারণে হচ্ছে। কেন হয় এটা? কি আমরা যখন হাঁচি বা কাশি, তখন আমাদের পেটের ভেতরে প্রেশারটা আমাদের নর্মাল যখন সিচুয়েশন থাকে, তখন কি হয়, ইউরিনের রাস্তার যে প্রেশারটা ওটা বেশি হয় পেটের ভেতরে প্রেশারের থেকে, তো ইউরিন লিক হয় না। কিন্তু যত বয়স বাড়তে থাকে, ওইখানের রাস্তার প্রেশারটা কমতে থাকে, পেটের প্রেশারটা বেড়ে যায়, তখন একটু হাঁচি কাশির সাথে এই প্রেশারটা এত বেশি যে ইউরিন বের করে দেয়, ধরে রাখার ক্ষমতা কমে যায়। তো তখন সেই জায়গা থেকে সমস্যাগুলো বাড়তে থাকে। তো এইটাকে কি কোনোভাবে আটকানো যায়, মানে এই যে সমস্যা, মানে যাতে আর না বাড়ে? ওষুধ আছে। এবার আমরা এই ব্যাপারটাকেও অনেক ডিফারেন্ট টাইপস এ ক্যাটেগরাইজ করি। মানে এই সব অসুখই না একটা খালি মানে একটা সাবজেক্ট না, প্রত্যেকটারই ভাগ আছে। যেমনি ফাইব্রয়েডে বললাম সাইজ, পজিশন, সেমনি ইউরিনেরও যে লিক হচ্ছে, আমরা দেখবো যে কি টাইপের লিক হচ্ছে। স্ট্রেস ইনকন্টিনেন্স হয়, আর্জ ইনকন্টিনেন্স হয়। তো কয়েকটা ইনকন্টিনেন্স যেমনি আর্জ যদি হয়, ওষুধে ঠিক করা যেতে পারে। কিন্তু স্ট্রেস যদি হচ্ছে, তাহলে ওটা স্ট্রেস হচ্ছে যখন আমরা হাঁচি কাশছি, ওটা স্ট্রেস। তো ওটা বাড়তে বাড়তে ইউজুয়ালি আর ওষুধে ঠিক হয় না, অপারেশন করতে হয়। আচ্ছা, ওটা অপারেশন করে ঠিক করা যায়? মানে ওখানে তো জায়গাটা ঢিলা হয়ে গেছে, সেটা করা যায়। অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে হয় যেটা, এখনো যারা একটু পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, তারা ভাবেন যে বয়স হয়েছে, এটা তো হবেই, এটা খুব নর্মাল ব্যাপার। এবার একটু লিকেজের জন্য, মানে যেটা আমি বারবারই বলছি, অপারেশনটাই যে করতে হবে সবকিছুতে, সেটা লাস্ট স্টেপ না। মানে ওটা হচ্ছে যখন আর কিছু হচ্ছে না, ইউরিন একদম হরহর করে বেরিয়ে যাচ্ছে, কোনো কন্ট্রোল নেই, যেগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেবল আর হচ্ছে না, বাইরে যেতে পারছে না লোকেদের মাঝে, তখন ঠিক আছে, তখন ওটি করা যেতে পারে। তাছাড়া কিন্তু একটু একটা বয়সের পরে, আফটার 55, আফটার 60 ধরুন, মাসেল টোন তো কমবি, একটু ইউরিন হাঁচি কাশির সাথে লিক হওয়াটাই যে ওটির রিকোয়ারমেন্ট, সেটা না। একেবারেই তাই। সুতরাং আমাদের কিন্তু সমস্ত ধরনের সমস্যায় সব রকমের সমাধান রয়েছে, সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে। শুধু আপনার ভেতরের ইচ্ছেটা থাকতে হবে যে আমি সুস্থ থাকবো, আমি সুস্থভাবে বাঁচবো, তাহলেই কিন্তু দেখবেন আপনি সুস্থ থাকতে পারছেন। কারণ যার সুস্থ থাকার ইচ্ছে রয়েছে, সে কিন্তু বছরে 2বার বা 3বার সে কিন্তু প্রপারলি কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এইটুকু ইনিশিয়েটিভ কিন্তু আপনাদেরকে নিতে হবে।
অনেক ধরনের সমস্যা আছে, সব সমস্যা নিয়ে তো একটা নির্দিষ্ট সময় আলোচনা করা যায় না, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় গুডেস হসপিটালে কতটা কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে? এখানে সব রকমেরই তো গাইনি রাখলিস, আমি বলবো গাইনি সব রকম ট্রিটমেন্টই হচ্ছে, ওপেন হচ্ছে, ল্যাপ্রোস্কোপি সার্জারি বলি, প্লাস ডেলিভারিজ হচ্ছে, নর্মাল বলুন সিজারিয়ান বলুন, যেমনি ডেলিভারি দরকার সেখানেও আবার পেশেন্ট প্রোফাইলটা ম্যাটার করছে। তো সব রকম ট্রিটমেন্টই গাইনি বলুন অবস্টেট্রিক বলুন ট্রিটমেন্ট এখানে পাওয়া যাচ্ছে। একেবারেই তাই। তাই নিশ্চিন্তে কিন্তু আপনারা চলে আসতে পারেন গুডেস হসপিটালে। সেখানে কিন্তু আপনারা সমস্ত ধরনের সুযোগ সুবিধা সহ প্রপার চিকিৎসা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গুডেসে, কারণ গুডেস সবসময় আপনাদেরকে সুস্থ রাখার জন্য প্রস্তুত রয়েছে। এই যে আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, যে পিরিয়ডস এর সময় পেন বা হাঁচি কাশির সঙ্গে যে লিকেজ, এই যে গাইনোকোলজিক্যাল যে প্রবলেমস গুলো আছে, এগুলো কি বংশ পরম্পরায় হয় এরকম কিছু ব্যাপার আছে? না, আচ্ছা, সবই ডিপেন্ড করছে একটা মানুষ, একটা ফিমেলের কতটা মাসেল টোন ভালো, ওখানে শুধুমাত্র একটা মাসেল টোনের ইউজ হচ্ছে। মাসেলের টোন ভালো থাকলে ইউরিনকে ধরে রাখতে পারছে, মাসেল টোন খারাপ হতে থাকলে ধরে রাখতে পারছে না। সেই হেরিডিটারি কোনো রোল নেই, কোনো রোল নেই। অনেক সময় না বলা হয় যে, মানে আমরা দিদিমা ঠাকুমাদের মুখে শুনেছি যে তোদের পিসিদের সময় তো এরকম ব্যথা হতো না, বা তোদের মাসিদের সেটা হেরিডিটারি। আচ্ছা, পিরিয়ডের পেন, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড হওয়া বা টিউমার জরায়ুতে, হ্যাঁ। এইগুলো হেরিডিটারি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ইউরিন বেরিয়ে যাওয়াটা হেরিডিটারি না, সেখানে খালি একটা মাসেল আর কিছু না। কিন্তু এই অসুখগুলো যেখানে পিরিয়ডের প্রবলেমের অসুখগুলো, এইগুলো হেরিডিটারি। আচ্ছা, মানে কিছুটা আসতে পারে। হ্যাঁ, পিসিওএস বলুন, এন্ডোমেট্রিওসিস, এগুলো সব হেরিডিটারি। এখন তো মানে 80-85% মহিলাদের বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম। তার একটা কারণ কি আমাদের ডেইলি লাইফ? মানে ইভেন যেটা আমি বললাম পিরিয়ডের পেন হওয়া, সেটা একটা কারণ এন্ডোমেট্রিওসিস। আগেকার দিনে এটা কম হতো, আজকালকার দিনে সে এডিকশনের জন্যই বলুন, স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এন্ডোমেট্রিওসিস কে বাড়ানোর জন্য। আজকাল ফিমেল পপুলেশনে স্মোকিং এর ইনসিডেন্স বাড়ছে। তো স্মোকিং হলে, তারপরে আরেকটা জিনিস হচ্ছে বারবার এই যে ওভার দ্য কাউন্টার অ্যাবর্শন পিলস না বা অ্যাবর্শন করানো, এইসব কারণে এন্ডোমেট্রিওসিস বাড়ে। তার জন্য পেলভিক পেন হওয়া, পেলভিক পেন, পিরিয়ডের সময় পেন, তাছাড়া পরে বাচ্চা নিতে অসুবিধা, এগুলো তো আজকালকার নতুন যুগের এডিকশনই বলুন আর ইররেগুলার লাইফ সাইকেল, বাজে লাইফস্টাইল, এগুলোর জন্য বাড়ছে। একেবারেই তাই। সেখান থেকে কি ভবিষ্যতে এই যে আমরা যেগুলো শুনে থাকি যে জরায়ুতে ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, এগুলো কি হতে পারে আগামীতে? মানে এডিকশনস এর জন্য তো হতেই পারে, মেইনলি সেটার জন্য। তাছাড়া যদি এই যে যেটা আমি বললাম অবর্শন বারবার করানো, অবর্শনের জন্য বারবার যদি কেউ করে, পিআইডি বলে একটা অসুখ হয়, সেটা হওয়ার চান্স, মানে ইনফেকশন ঢোকা জরায়ুতে। ইনফেকশন যদি জরায়ুতে ঢোকে, তার জন্য এন্ডোমেট্রিওসিসও বাড়তে পারে, আর ওই ক্যান্সারের দিকেও পরে, ডিপেন্ডিং যে কি টাইপ অফ ভাইরাস ঢুকছে শরীরে, তার জন্য পরে ক্যান্সারের দিকেও যেতে পারে। এগুলোর কি কোনো রকম লক্ষণ থাকে যেটা দেখে মানুষ সঙ্গে সঙ্গে সচেতন হবে এবং জিনিসটাকে, মানে ক্যান্সার হচ্ছে কিনা সেটা তো আর আগে থেকে, হ্যাঁ, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট হয়, প্যাপস্মিয়ার বলে আমরা একটা টেস্ট করি, যেখানে সার্ভাইকাল ক্যান্সারের আর্লি স্টেজে ডিটেকশন সম্ভব। তো সার্ভাইকাল ক্যান্সারটাই আর্লি স্টেজে ডিটেক্ট করা যায়, বাকিগুলো তো পেটের ভেতরের যে ক্যান্সার, জরায়ু হোক, ওভারি হোক, সেগুলো আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় না। হ্যাঁ, সবকিছুরই হালকা একটু বলতে পারেন একটু ওয়ার্নিং সাইন্স থাকে, যেমনি জরায়ুর ক্যান্সারের জন্য একটা হচ্ছে পিরিয়ড শেষ হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, তার কিছু বছর পরে আবার ব্লিডিং স্টার্ট হচ্ছে, তো এটা একটা ওয়ার্নিং সাইন, সেটা হতে পারে। তাছাড়া ওভারির মধ্যে টিউমারের তো আগের থেকে কোনো সাইন অমনি হয় না। আমরা মেনলি সার্ভাইকাল ক্যান্সার, দেখুন আজকে আমাদের দেশে ইন্ডিয়াতে মেইন কজ অফ ফিমেল ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সারটাকে স্ক্রিন করা যেতে পারে আগে থেকে। আর সার্ভাইকাল ক্যান্সারের জন্য অনেকগুলো আগে থেকে ওয়ার্নিং সাইন্স হলেও হতে পারে, যে কোনো ভ্যাজাইনাল সিমটম, যেমনি ভ্যাজাইনাতে যদি এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ হয়, যদি ইচিং হয়, যদি খুব দুর্গন্ধ হয়, এইগুলো যদি হচ্ছে তাহলে ইনভেস্টিগেশন করা দরকার, কিন্তু এগুলো কিন্তু ওয়ার্নিং সাইন সার্ভাইকাল ক্যান্সারের। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটুখানি এই দিকগুলো নিয়ে একটু সাবধান হতে হবে, একটু সচেতন হতে হবে। আমরা মানে আমার যেটা মনে হয় যে এখন তো মেয়েরা অনেক বেশি সচেতন হয়েছে, তারা প্রপারলি ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও না কিছু বিষয় থাকে যেগুলোতে আমরা হয়তো অতটা মাথা ঘামাই না, কিন্তু সেটাও একটা প্রবলেম তৈরি করতে পারে। সেটা হচ্ছে আমাদের নারী শরীরে আরো একটা অঙ্গ, যেটা হচ্ছে ব্রেস্ট।
সেটা নিয়ে কিন্তু আমরা অতটা কনসিয়াস হই না, কিন্তু সেখান থেকেও অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। সেটা প্রপার থাকছে কিনা, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম। তো সেই জায়গাটা নিয়ে একটু কি বলবেন, কিভাবে মেয়েদের একটু অ্যালার্ট করবে? রেগুলার ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করা দরকার, সেটা তারপর কিভাবে হচ্ছে করবে? ফার্স্ট স্টেপ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। তো এবার পেশেন্টের উপরে আমি ডেমনস্ট্রেট করে দেখাতে পারতাম। বেসিক্যালি হচ্ছে অপোজিট ব্রেস্ট আর এই উল্টো দিকের হাত দিয়ে প্রেস করে করে দেখতে হবে যে কোনো নডুলারিটি মানে কোনো ঢেলা কিছু হাতে আসছে কিনা। হ্যাঁ, কোনো নডিউল মানে হ্যাঁ লাম্প কিছু হাতে আসছে কিনা। আস্তে আস্তে সার্কুলার মুভমেন্টে বলা হয়, সার্কুলার মুভমেন্টে আস্তে 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 পুরো ব্রেস্টকে দেখতে হবে। খালি ব্রেস্টকে দেখলে হবে না, অ্যাক্সিলা মানে যে আমাদের বগল বলি, যদি কোনো লাম্প থাকে ব্রেস্টের একদম ভেতরে, তাহলে তার জন্য কোনো লিম্ফ নোড ফুলতে পারে, সেটা আমাদের বগলের লিম্ফ নোড। অ্যাক্সিলারি লিম্ফ নোড ফুলে যদি ব্রেস্টের মধ্যে লাম্প থাকে, তো সেটা বেনাইন হতে পারে, মানে যেখানে ক্যান্সারের কিছু নেই, বা ম্যালিগন্যান্টও হতে পারে, কিন্তু তার সাথে একটা লিম্ফ নোড ফুলবে অ্যাক্সিলাতে। একদম কম্পালসারিলি সবারই ফুলবে না, কিন্তু টেস্ট করা দরকার, কারণ কি অনেক সময় ব্রেস্টের ভেতরে কিছু পাওয়া যায় না কিন্তু লিম্ফ নোড ফোলা দেখা যায়। আচ্ছা, তো এই তো মানে এইগুলো জানার জন্য কি ধরনের এক্সামিন করা হয়ে থাকে? বেস্ট হচ্ছে পেশেন্ট যখন নিজেকে এক্সামিন করবে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। তাছাড়া আফটার 40 রেগুলার ম্যামোগ্রাফি করা, আর তার আগে যদি কোনো নডিউল বা কিছু হাতে আসে তাহলে একটা ইউএসজি করা ব্রেস্টের। একদম, মানে এইগুলো আমাদের একটুখানি রেগুলার এই বিষয়গুলো নিয়ে এবার প্রথমে তো মানুষ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ম্যামোগ্রাফি বা ইউএসজি করে না, কিন্তু অ্যাটলিস্ট নিজের হাত দিয়ে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন হচ্ছে ফার্স্ট স্টেপ। একদম। তো এই যে আমরা কি করে বুঝবো যে আমাদের শরীরের বা আমাদের ব্রেস্টের গঠনটা স্বাভাবিক আছে, সেইটা কি করে বুঝবো? সেই এবার জায়গাটা সেটা তো মানে মুখে বলে হবে না, তাহলে তো পেশেন্ট আসলে আমরা দেখিয়ে বলতে পারি যে এটা নর্মাল কি নর্মাল না। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে আপনারা ভিজিট করতে পারেন। অনেকেরই অনেক ক্ষেত্রে না অনেক রকম প্রশ্ন হয়, যে প্রশ্নগুলো হয় কি, যখন একটা গার্লস টক হয়, 4-5 জন বান্ধবী বসে আছে, সেখানে হয়তো একজন আরেকজনকে বলছে দেখ আমার না এই প্রবলেমটা আছে, কিন্তু আপনার সেই বান্ধবী যদি ডাক্তার না হন তাহলে মিসগাইডও করতে পারে। একদমই তাই, ভয় পাইয়ে দিতে পারে। একেবারেই তাই, যে তো একটুখানি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভীষণভাবে আমাদের গুরুত্বপূর্ণ, যে জায়গাটা কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে করি না। আর একটা যেটা হয়, যেটা বললাম শুরুতেও, যে বন্ধু বান্ধব তারা একটু মিসগাইড হয়ে যাওয়া, কেউই ক্ষতি চাইছে না, কিন্তু তুই এই ওষুধটা খা, আমি এই ওষুধটা খাই, এই জিনিসটারই একটুখানি মানুষকে সচেতন করার জন্য যদি কিছু বলা যায়। যেটা আমি বললাম হচ্ছে হরমোনাল পিলস নিয়ে, হরমোনাল পিলস এবার সবার জন্য সুটেবল নাও হতে পারে। একজনের টিউমার ধরুন হরমোনাল পিল দিয়ে সেরে গেছে, কিন্তু আরেকজনের ধরুন ডিপ ভেন থ্রম্বোসিস আছে। ডিপ ভেন থ্রম্বোসিস কি হয়, যেখানে ভেন্স, পায়ের ভেন্স এর মধ্যে অবস্ট্রাকশন হয় বিকজ অফ ব্লাড ক্লট। এবার তার জন্য একটা হরমোনাল পিল খুবই রিস্কি। যার ধরুন লিভারে কোনো প্রবলেম আছে তার জন্য একটা হরমোনাল পিল রিস্কি। যার ধরুন ক্রনিক মাইগ্রেন আছে, তার এত মাথা ব্যথা বা মাইগ্রেনের জন্য সে ওষুধ না খেয়ে থাকতে পারে না, তার জন্য হরমোনাল পিল রিস্কি। তো এইভাবে একটা বন্ধুর কথা শুনে সে যদি এই পিলস গুলো নিয়ে, তার জন্য অনেক বেশি ক্ষতি হবে রাদার দেন ওই একটা টিউমার সারাবে। তো সবসময় ডাক্তারের কনসালটেশন করেই ওষুধ খাওয়া উচিত। আরেকটা হচ্ছে অ্যাবর্শন পিল, যেটা আমি বললাম ওভার দ্য কাউন্টার নিয়ে নেয়, তার জন্য যে কতটা ক্ষতি হয় বুঝতে পারে না, তো লোকেরা জাস্ট যায় ওষুধ খায়, সেটাও করা উচিত না। এই দিকগুলো তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। আরো একটা জিনিস আমি একটু বলবো, যে অনেক ধরনের পিরিয়ডস হলে যে পেইনটা হয়, বা অনেক সময় হয় না যে পিরিয়ডস এর ডেট পিছানোর জন্য অনেকে ওষুধ খেয়ে নেয়, ওটা ঠিক আছে, ওগুলো ঠিক আছে, ওগুলো মানে মেডিসিন শপ থেকে নিজের না ডক্টরকে কনসাল্ট করে না, অলওয়েজ বেটার। হ্যাঁ একদমই তাই, কারণ এটাই আমি বলতে চাইছি, করা যেতে পারে কিন্তু সবকিছুই অনেক মানুষের জন্য সুটেবল নাও হতে পারে সেই ওষুধ। একদম, কারণ আমার শরীরের ভেতরে কি আছে সেটা কিন্তু আমরা বুঝবো না, আমরা শুধু বাইরের বা বাহ্যিক গঠনটা থেকে আমরা নিজেদেরকে যেটুকু মেনটেন করার করি, কিন্তু শরীরের ভেতরটাকে অর্থাৎ আভ্যন্তরীণ গঠনকে যদি সুস্থ সুন্দর রাখতে হয়, সেটা যে কোনো সমস্যাই হোক না কেন, আজকে আমরা আলোচনা করছি গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে, এছাড়া আমাদের শরীরের যে কোনো ধরনেরই সমস্যা হোক না কেন, আমাদের কিন্তু একজন প্রপার চিকিৎসকের পরামর্শ নেওয়া, তার সঙ্গে কনসাল্ট করা এবং নিজের লাইফস্টাইলকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব কিন্তু দিন শেষে আমাদের। গুড ডে সারোগ্যর আজকের একেবারে শেষ সময়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষের আগে বন্ধুদের জন্য কিছু টিপস, যারা মহিলা বন্ধুরা রয়েছেন আমাদের, বা দাদারা দেখছেন, তাদের হয়তো স্ত্রী বোন রয়েছেন, তাদের জন্য একটু টিপস। কোনো রকম কোনো কষ্ট, কোনো সিমটম যদি আসে, প্রথমেই আগে ডাক্তার দেখাবেন, নিজের থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন না। আশেপাশে লোকেদের কথা শুনে
ওটা ফলো করতে হবে না, ভয়ও পেতে হবে না। অনেক সময় ওরা ঠিক বলতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রে ভুল বলে। তো সবসময় একটা প্রপার ডাক্তারকে, যে কোনো সাবজেক্টেরই হোক, ডাক্তারকে কনসাল্ট করবেন। যে প্রবলেম হচ্ছে সেই সাবজেক্টে ডাক্তারকে কনসাল্ট করবেন, ট্রিটমেন্ট নেবেন, তাতে সুস্থ থাকবেন। একেবারেই তাই। আর আপনাদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু 24x7 গুডেস হসপিটাল অ্যাক্টিভ রয়েছে। তাই আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের পাশে রয়েছি। শুধু আপনাদেরকে ভালো ভাবতে হবে, নিজেদেরকে ভালো রাখার কথা বা নিজেদেরকে ভালো রাখার সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। বাকিটার জন্য কিন্তু গুডেস হসপিটাল সবসময় আপনাদের সাথে পাশে, আপনাদের সহায়তায় হাত বাড়িয়ে রেখেছে। গুডেস আরোগ্য আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর প্রত্যেকে খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।